আসসালামু আলাইকুম, সকলকে তিতম ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই উইকের প্রথম ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার। আমরা গত সপ্তাহে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর একটা অংশ শেষ করেছিলাম, লেসন 1 এবং লেসন 2। আর আজকে আমরা ইউনিট 1 এর লেসন 3 এবং লেসন 4 দেখব। এর সাথে আমরা সামারি রাইটিং এর স্ট্র্যাটেজি দেখব, এসকিউ আমাদের কিভাবে সলভ করতে হবে সেটা দেখব, এবং এমসিকিউ আমরা কিভাবে সলভ করব সেটা দেখব। তো তোমরা আমাকে যারা ক্লাস দেখতেছো তারা একটু কাইন্ডলি জানাবা যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা, প্লাস আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এতটুকু আমাকে একটু এনশিওর করো। হ্যাঁ, কাইন্ডলি এতটুকু আমাকে একটু এনশিওর করো যে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি আমাকে একটু বলো যে আমাকে শোনা যাচ্ছে কিনা। সিনথিয়া, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা তোমার? আর তুমি মেবি বইটা পাইছো। আর মারুফ মারুফ আমাদের সাথে আজকে নতুন যুক্ত হইছো। তো মারুফ, তোমার কেমন লাগতেছে ক্লাস, কাইন্ডলি একটু জানাবা। বুঝতে পারছো? আর একজন একটা কাজ করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে ক্লাসের লিংকটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। বোঝা গেছে? একটু শেয়ার করে দাও। আচ্ছা, বুঝতে পারছি। আমার তোমার মাইকটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি নতুন একটা মাইক অর্ডার করছি, ওরা এখন আমাকে দেয় নাই। তো মাইকটা পেলে আর সাউন্ডের প্রবলেমটা হবে না আশা করি। তবে আমাকে শুনতে হয়তো বা তোমাদের কষ্ট হয় না, শুনতে পারো মেবি ক্লিয়ারলি। আচ্ছা, ক্লাসটা তোমার টেলিগ্রাম গ্রুপে একজনে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করে দেই পড়াশোনা। তো আমার স্লাইড বানানোর সময় একটু ভুল করে ফেলছিলাম, টাইপিং মিস্টেক। তোমার লেসন 3 তে, হ্যাঁ লেসন 3 তে একটু খেয়াল করলে দেখবা যে তোমাদের লেসন 3 তে আছে চিলড্রেন ইন বাংলাদেশ, ঠিক আছে? এখন আমরা চিলড্রেনটা সেই ছোটবেলা থেকেই শিখে বড় হয়েছি যে চিলড্রেন অর্থ কি, শিশুরা। হ্যাঁ, চিলড্রেন অর্থ কি, শিশুরা। এখন তোমরা আমাকে একটু কাইন্ডলি বলো যে এই চিলড্রেন কোন চিলড্রেন কি সিঙ্গুলার অর প্লুরাল? আমাকে একটু বলো, সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার এই চিলড্রেন? তোমরা একটু কাইন্ডলি বলো তো আমাকে যে এই চিলড্রেন সিঙ্গুলার নাকি প্লুরাল। বোঝা গেছে? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে চিলড্রেন সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার, তখন তুমি কি করবা? এমনি অর্থ তো সবাই জানো, বাট এটাও কিন্তু জানার দরকার। এটা এডমিশনে এই টাইপের কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, দেখো এইভাবে শিখতে হবে যে অর্থ তো আমরা জানলাম। মুছে নেই একটু। এখন একটু খেয়াল করে দেখো, এই চিলড্রেনের সিঙ্গুলার নাম্বার চাইল্ড। আমরা বলি না চাইল্ড, চাইল্ড সিঙ্গুলার, একটা শিশু। আর চিলড্রেনটা কি, প্লুরাল। মনে থাকবে, চিলড্রেন প্লুরাল নাম্বার। তাহলে কি, চিলড্রেন ইন স্কুল, একটা স্কুলে কি অসংখ্য শিশুরা পড়ে, এর জন্য চাইল্ড ইউজ করা হয় না, ইউজ করা হয়েছে কি, চিলড্রেন। বুঝতে পারছো? সিনথিয়া, তুমি ভুল করছো কেন? চিলড্রেন কি তোমার ইয়া নাকি, সিঙ্গুলার না? চিলড্রেন প্লুরাল, আর চাইল্ড সিঙ্গুলার ফর্ম। বুঝতে পারছো?
সাউন্ড কি ক্লিয়ার সিনথিয়া? এখন কি ক্লিয়ারলি শুনতে পারা যাচ্ছে? সাউন্ড প্রবলেমের জন্য আমি আসলেই দুঃখিত। মাইকটা হচ্ছে আমি এখনো পাচ্ছি না, তো একটু কষ্ট করো, মানে একটু সাউন্ড বাড়াইয়া তারপর হচ্ছে তোমরা একটু শুনো, বুঝতে পারছো? আমি মাইকটা হয়তো বা তোমার 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো মাইকটা কিনে ফেললে আর এই প্রবলেম হবে না আশা করি ইনশাল্লাহ। সো একটু কষ্ট করো আর কি, এর জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু শুরু করি, কেমন? এইবার দেখো, আমি হচ্ছে কি তোমাদের যে ফার্স্ট পেপারের যে প্যাসেজ গুলো, এগুলো কিন্তু আমি একেবারে দেখো হুবহু কিভাবে তোমাদেরকে দিয়ে দেই, যে আমার হচ্ছে তোমাদেরকে বুঝাই না দিলে আর প্রবলেম হবে না। যেমন দিস ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ মেমোয়ার। হ্যাঁ, এখানে দেখো তোমার সাথে সাথে কি অর্থগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের স্লাইডে। সো তোমরা হচ্ছে এটা যদি একটু নিজেরা পড়ো তাহলে হচ্ছে বুঝতে পারবা। আমি হচ্ছে তোমাদেরকে ধরে ধরে এই লাইন বাই লাইন পড়াই দিব না, এটা হচ্ছে অনেক টাইম লাগবে, এটা তোমাদেরও ক্ষতি, বুঝতে পারছো? সো তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা হচ্ছে পড়বা, আর যেখানে যেখানে বোঝানোর দরকার আমি ততটুকু হচ্ছে তোমাদেরকে সামারাইজ করে দিচ্ছি, বুঝতে পারছো? ইভেন এটা তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং সব কিন্তু আমি দিয়ে দেই। সো কোনো হতাশার কিছু নাই। আমাদের বেশি বেশি করতে হবে কি, ফার্স্ট পেপারে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের জন্য আমি হচ্ছে সাজেশন বানাইতেছি। হ্যাঁ, ফুল সাজেশন, ওইগুলো হচ্ছে আমরা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দেবো আমি, বাড়ির কাছে ওইগুলো আমাকে দিবা, বুঝতে পারছো? ফার্স্ট পেপারে হচ্ছে তোমার এই যে কিছু কিছু টপিক ধরে ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো। সো আমাদের হচ্ছে এই ফার্স্ট পেপারে এই টপিকটা মানে ইউনিট 1 আমি তোমাদেরকে, বা এই যে ইউনিট গুলো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব বাংলা সহ, তোমরা হচ্ছে পড়ে নিবা, আর আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবো ইনশাল্লাহ নেক্সট উইক থেকে। ঠিক আছে, ধরো যে তোমাদের বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো ফার্স্ট পেপারে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর আমরা পড়বো হইতেছে মেইনলি কি সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার পড়বো বাট এইগুলা না, যা পড়ার দরকার ঠিক ততটুকু এবং তাই পড়বো। আর সেকেন্ড পেপারে হচ্ছে আমরা গ্রামার, প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন এইগুলো সলভ করবো। বোঝা গেল? আমি হচ্ছে বলে দিচ্ছি, এখানে এই স্কুলটা মূলত বলা হয়েছে কার একটা কাহিনী, দেখো কাহিনী বলা হয়েছে হচ্ছে তোমার এই যে ট্যাটো চান। হ্যাঁ, এই যে ট্যাটো চান আছে, ট্যাটো চান, ওর একটা মেমোয়ার মানে একটা কাহিনী থেকে কিছু অংশ হচ্ছে বিশ্লেষণ করা হয়েছে, যে স্কুলের প্রতি আমাদের যে চিলড্রেনদের যে একটা বিষাদ। আমরা হচ্ছে ছোটবেলায় কেউ কি স্কুলে যেতে চাইতা? এই প্যাসেজটা হচ্ছে তোমাদের নতুন অ্যাড হয়েছে, বাট আগে যে তোমার একটা ইয়া ছিল, একটা কবিতা ছিল, সামনে পড়বা, উইলিয়াম ব্লেকের স্কুল বয়। ওইখানে হচ্ছে তোমার স্কুলে যে আমাদের গতানুগতিক যে আমাদের বিষাদ স্কুলের প্রতি, আমরা যেতে চাই না, ওইটা হচ্ছে তুলে ধরা হয়েছে, বুঝতে পারছো? যে আমাদের বিদ্যালয়ে। সো ওর পরিপ্রেক্ষিতে একটা প্যাসেজ আর কি জাস্ট দিছে তোমাদের, এই প্যাসেজের মধ্যে ওটাই বলা আছে। হ্যাঁ, ওর কাহিনীটা জাস্ট তুলে ধরা হয়েছে, তোমরা পড়লে আশা করি ইনশাল্লাহ বুঝবা, আর কিছু কিছু কি পয়েন্ট আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, সিনথিয়া আমরা হচ্ছে শুনো আপু, আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার গতানুগতিক ভাবেই একসাথে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর হচ্ছে ফার্স্ট পেপারে আমি তোমাদেরকে চেষ্টা করব যে প্রত্যেক উইকে, ঠিক আছে, একটা ইউনিট শেষ করে দেওয়ার জন্য। সো আমরা যদি হচ্ছে ফার্স্ট পেপারে তোমার 10টা ক্লাস শেষ করি, তাহলে হচ্ছে তোমার ফার্স্ট পেপার অলমোস্ট শেষ হয়ে যাবে, বোঝা গেছে? আমি হচ্ছে তোমাদেরকে ঝড়ের গতিতে টানবো, কোনো প্রবলেম নাই, তোমরা টেনশন নিও না। ঠিক আছে, পড়ানোর দায়িত্ব আমার। আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে বলবো যে আমি কিন্তু কোর্সের দাম কমাই দিছি, সো তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে জানাই দিও। আর কেমন পড়াই তোমরা হয়তো বা পাচ্ছো ফিডব্যাক, সো আর দেখেছো কেমন পড়াই, সো ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু বলিও। হ্যাঁ, এইবারে দেখো তাহলে কি, এইটা হচ্ছে একটা কাহিনী, তার জীবনী থেকে নেওয়া হয়েছে, ট্যাটো চান, ওর একটা কাহিনী মানে একটা স্মৃতি কথা, বুঝছো? এই মেমোয়ার অর্থ কি তোমরা দেখছো নাকি? এই মেমোয়ার, মেমোয়ার শব্দ কি আসছে কোথা থেকে? এটা তো নাউন, ঠিক আছে? আর মেমোরি বলো না, মেমোরি, মেমোরি, ঠিক আছে? মেমোরি শব্দ থেকে আসছে হচ্ছে মেমোয়ার, যে একটা স্মৃতি কথা, বুঝতে পারছো? একটু দেখো আমি বলি, দিস ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ মেমোয়ার, এটা হচ্ছে একটা
স্মৃতিকথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, নেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি ট্যাটো চান, ঠিক আছে, ট্যাটো চান দ্য লিটল গার্ল অর্থ কি একটা ছোট্ট মেয়ে, এট দ্য উইন্ডো মানে জানালার কাছে, বাই তেটসুকো কুরোয়াঙ্গাই, ঠিক আছে, একটা লিটল গার্ল সেকে ট্যাটো চান, ট্যাটো চান হচ্ছে একটা ছোট বালিকা বা ছোট্ট মেয়ে যে হচ্ছে জানালার পাশে কোথায় বসেছিল, তেটসুকো, হ্যাঁ দেখো এই যে এখানে আমি বাংলা তোমাদেরকে দিয়ে দিছি, তেটসুকো কুরো আনাগি, ঠিক আছে, একটা জায়গার নাম, এটা হচ্ছে একটা জায়গার নাম, ওই জায়গার একটা জানালার পাশে বসেছিল কে ট্যাটো চান, তার হচ্ছে স্মৃতিচারণ করতেছে। এখন দেখো ট্যাটো চান হচ্ছে কি কি বলতেছে, ঠিক আছে, দেখো কি কি বলতেছে, দা অথর, হ্যাঁ এই অথর অর্থ কি, আমি তোমাদেরকে একটু প্রথমে দেখাই দিচ্ছি, এই অথর অর্থ কি, অথর অর্থ হচ্ছে রাইটার, বোঝা গেছে, অথর অর্থ হচ্ছে রাইটার, যিনি হচ্ছে লিখেন, যিনি লিখেন তাকে বলা হয় অথর বা রাইটার, রাইটারের একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে অথর। এখন দেখো দা অথর ইজ এ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি এন্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, ঠিক আছে, এখানে দেখো এটা কি লেখক না, এটা লিখছে হচ্ছে লেখিকা, লেখিকা একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইউনিসেফ এর সদিচ্ছা দূত, ঠিক আছে, গুডউইল হচ্ছে সদিচ্ছা, গুডউইল অর্থ হচ্ছে কি সদিচ্ছা, অ্যাম্বাসেডর বলো না, অ্যাম্বাসেডর অর্থ কি, অ্যাম্বাসেডর অর্থ দূত, বুঝতে পারছো, দূতকে যে হচ্ছে বার্তা বাহক, এর আরেকটা হচ্ছে ওয়ার্ড মিনিং হচ্ছে কি বার্তা বাহক, মনে থাকবে, অ্যাম্বাসেডর অর্থ হচ্ছে বার্তা বাহক। তারপরে দেখো উনি হচ্ছে কি করছে, এই যে ট্যাটো চানের যে কাহিনী ওইটা হচ্ছে উনি লিখছে। এখন দেখো পরবর্তী সেন্টেন্সে দেখো, ইট ইজ বেসড অন, বেসড অন অর্থ কি, বেসড অন একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে থাকবে, বেসড অন অর্থ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসড অন অর্থ কি, এটার অর্থ হচ্ছে নির্ভর, বেসড অন অর্থ নির্ভর, মনে থাকবে, বেসড অন অর্থ কি নির্ভর, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন, রিকালেকশন অর্থ কি, রিকালেকশন অর্থ কি বলো, রিকালেকশন অর্থ জানি আমরা কি, রিকালেকশন অর্থ হচ্ছে কি পুনর্স্মরণ, ঠিক আছে, মানে পুনরায় স্মরণ করা, মনে থাকবে, রিকালেকশন হচ্ছে পুনর্স্মরণ মানে পুনরায় স্মরণ করা, বুঝতে পারছো, রিকালেকশন অফ হার স্কুল ইন টোকিও, ঠিক আছে, এখানে মোট কথা হইতেছে একজন জাপানিজ লেখক লেখিকা উনি হচ্ছে এটা লিখছেন এবং তিনি কিসের উপর ভিত্তি করে লিখছেন, তার হচ্ছে স্কুল জীবনের উপর রিকালেক্ট করে মানে স্মরণ করে এই কাহিনীটা লিখছেন, দেখছে না, তারপরে দেখো সেটাই বলছে আর কি বারবার, এইবার দেখো দ্য নিউ স্কুল, এইবার দেখো দ্য নিউ স্কুল, নিউ অর্থ কি, নিউ অর্থ আমরা তো জানি, নিউর একটা তোমার সিনোনিম ওয়ার্ড কি পারি আমরা, বলো তো, বলো নিউ এর সিনোনিম ওয়ার্ড কি পারা যায়, আচ্ছা বলো নিউ এর অ্যাডজেক্টিভ কি, নিউ এর অ্যাডজেক্টিভ হইতেছে নিউলি, বুঝতে পারছো, তোমাদের কিন্তু আগের ক্লাসে আমি দেখাইছিলাম অ্যাডভার্বের, হ্যাঁ অ্যাডভার্ব কি এলয় যুক্ত থাকলে তোমরা কিন্তু বলে থাকো কি অ্যাডভার্ব, কিন্তু এলয় যুক্ত থাকলে অ্যাডভার্ব না, এখানে দেখো এই নিউটা কি, এটা কিন্তু হচ্ছে কি, এটা কি হইছে, নিউলি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফর্ম, বুঝতে পারছো, কারণ কি দেখো এই নিউটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম, আমি বলে দিচ্ছি ঠিকঠাক ভাবে, দেখো এই নিউটা কি অ্যাডজেক্টিভ ফর্ম, নতুন, কেমন নতুন, এটা তোমার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে নিউ এর সাথে যখন এলয় যুক্ত করবা
তখন এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে আগের ক্লাসে আমরা দেখছিলাম অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলি অ্যাডভার্ব বলি। বুঝতে পারছো? তারপর দেখো দা নিউ স্কুল, নতুন স্কুল। ওই কার জীবনী পড়তেছি আমরা? ওই লেখিকার জীবনী পড়তেছি। তো তার নতুন স্কুল সম্পর্কে এই যে হচ্ছে বর্ণনা শুরু করলো আর কি। হ্যাঁ, এখন হচ্ছে বাই দা বাই প্রসঙ্গক্রমে উনি অনেক কাহিনী ওনার জীবন স্কুল লাইফে কি কি ঘটাইছে বা ঘটছে সেইগুলো হচ্ছে বলবে। ঠিক আছে, আর আমরা কি করব সেইগুলো হচ্ছে পড়বো। এখন ভাইয়া যদি পড়াই দেয় তাহলে হইতেছে কি অনেক টাইম লাগবে, তোমাদেরও অধৈর্য হয়ে যাবে। সো আমি হচ্ছে কিছু কি পয়েন্টস ওইগুলো দেখাই দিতেছি আর তোমরা হচ্ছে এটা পড়ে নিবা। আর আমি হচ্ছে আজকে তোমাদেরকে কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে শর্ট কোশ্চেনের আনসার করতে হয় এবং কিভাবে এমসিকিউ শেষ করতে হয়, এবং একটা ইউনিট যেহেতু আমরা শেষ করলাম, একটা ইউনিট শেষ করার পরে তোমরা ফার্স্ট পেপার কিভাবে সলভ করবা, আমার কাজ হইতেছে তোমাদেরকে পথ দেখাই দেওয়া, এই ট্রিক্স গুলো শিখাই দেওয়া। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা। আর যেখানে প্রবলেম থাকবে আমি তো আছি, প্রবলেম নাই। বোঝা গেছে? ওকে, তাহলে দেখো when she saw the gate, অর্থাৎ কি যখন সে হচ্ছে গেটে দেখলো, কি দেখলো? of the new school, নতুন বিদ্যালয়ের, ট্যাটোচান stopped, ট্যাটোচান কি করলো? থেমে গেল। যখন হচ্ছে নতুন স্কুল দেখলো তখন ট্যাটোচান কি করলো? থেমে গেল। stopped মানে হচ্ছে কি থেমে যাওয়া। এখন তোমরা আমার একটু কাইন্ডলি বলবা যে কলেজ শব্দের স্কুল অর্থ তো দেখছো কি? স্কুল অর্থ বিদ্যালয়। আর তোমরা যে কলেজে পড়ো ওই কলেজ অর্থ কি বলবা আমাকে, এই কমেন্টে জানাবা। ক্লাস যখন রেকর্ডেড দেখবা তখন হচ্ছে এই কলেজ অর্থ কি সেটা হইতেছে আমার জানাবা। কলেজ অর্থ মনে থাকবে, কলেজে তো পড়ো, কিন্তু কলেজ অর্থ কি সেটা আমাকে বলবা। স্কুল অর্থ দেখছো বিদ্যালয়, সো কলেজ অর্থ কি এটা আমাকে বলবা। মনে থাকবে? ঠিক আছে, দেখো তখন হচ্ছে থেমে গেল। তারপরে কি হলো? দ্য গেট অফ দ্য স্কুল, ওই স্কুল গেট, she used to go, she used to go। মনে রাখবা used to এর আবার গ্রামার আছে। used to এর পরে কি কি বসছে? দেখো be1 বসছে। যদি এরকম থাকতো she was, এখানে যদি একটা be verb ইউজ হইতো তাহলে কিন্তু এই used to এর পরে be প্লাস ing যুক্ত হইতো। ঠিক আছে, এটা কিন্তু একটা বেসিক গ্রামার। সো মনে রাখবা এই পার্টটুকু খুব ভালো করে দেখিও। আমি হচ্ছে আলাদাভাবে তোমাদেরকে একটু দেখাই দিতেছি, আলাদাভাবে। দেখো এখানে তো দেখাইলাম, তো আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিই। এখানে দেখো তাহলে আমরা কি দেখলাম? দেখলাম কি used to। ঠিক আছে, used to এর নিয়মটা হচ্ছে আমরা দেখব। দেখো ওখানে কি আছে? she used to, ওখানে কি আছে ভার্ব? সাপোজ ধরো এখানে আমি যদি বলি she used to do, হ্যাঁ আমি জাস্ট বললাম এখানে। এখন used to এর হচ্ছে দুইটা নিয়ম। এখানে দেখো she এর পরে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু তুমি যদি এভাবে লিখো she was used to, এই ক্ষেত্রে কিন্তু কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, ডুইং। দেখো এই ক্ষেত্রে কি হয়েছে? শুধু এই was থাকার কারণে এখানে used to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। এইটা হচ্ছে used to এর দুইটা নিয়ম। এমন যদি থাকে, যদি তোমার বি ভার্ব না থাকে তাহলে হচ্ছে used to এর পরে কি বসে? সর্বদা be1 বসে। আর যদি হচ্ছে তোমার used to এর পূর্বে বা সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে হচ্ছে কি বসে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে মনে রাখিও। বোঝা গেছে? এটা মনে রাখবা মাস্ট। আমাদের কিন্তু সেকেন্ড পেপারেও অনেক কিছু পড়াই দিচ্ছি। বোঝা গেছে? এইগুলো কিন্তু মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে দেখো
তারপরে দেখো তারপরে কি বলছে, বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল সিম্পলি কনসিস্টেড অফ টু রাদার শর্ট পোস্টস দ্যাট স্টিল হ্যাড টুইগস এন্ড লিভস অন দেম। ঠিক আছে, কিন্তু নতুন স্কুলের গেট ছিল কেবল দুটি ছোট কাঠের খুঁটি। ঠিক আছে, এখানে দেখো এই টুইক্স কি, টুইক্স অর্থ কি বলো? টুইক্স অর্থ কাঠ বলি না, কাঠের খুঁটি। একটু খেয়াল করলে যদি দেখো তাহলে দেখতে পারবা। দেখো কি বলছে, কিন্তু স্কুলের গেট ছিল কেবল দুটি ছোট কাঠের খুঁটি দিয়ে বানানো, যেগুলোর উপর এখনো ডালপালা ও পাতা লেগেছিল। এই লিভস কি দেখো, এটা কি পাতা। ঠিক আছে, আর কনসিস্টেন্ট মানে কি? কনসিস্ট মানে কি? গঠিত হওয়া, মানে গঠন করা। বুঝতে পারছো? কনসিস্ট মানে গঠন করা। ভাইয়া হাতের লেখা কি বোঝা যায় নাকি বাজে হাতের লেখা? তুলে নিও। হ্যাঁ, তাহলে দেখো এই যে বাই দা বাই হচ্ছে ও গল্পে আস্তে আস্তে বাড়াইতেছে, ট্যাটু টানের ওই কাহিনী হচ্ছে তুলে ধরতেছে লেখক। এইগুলো হচ্ছে জাস্ট তোমরা একটু পড়ে নিবা, মনে থাকবে। আফ্রিদি সরকার বলছো যে কলেজ অর্থ হচ্ছে মহাবিদ্যালয়। ধন্যবাদ তোমাকে আফ্রিদি সরকার। দেখো তারপরে দেখো, এখন তোমাদের কাজ হইতেছে এইগুলো হচ্ছে রিডিং সহকারে পড়বা ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ পড়তে হবে, রিডিং সহকারে হচ্ছে তোমাদেরকে পড়তে হবে, মনে থাকবে। আমি হচ্ছে তোমাদেরকে এই রিডিং গুলো পড়াই দিচ্ছি না, কারণ তোমরা হচ্ছে বাংলা অর্থ সহকারে ভাইয়া পিডিএফটা খুব জোস ভাবে বানাই দিচ্ছে। হ্যাঁ, একেবারে পারফেক্টলি। সো তোমরা একটু পড়লেই সব বুঝতে পারবা, গাইডের দরকারও হবে না। তোমাদের হচ্ছে এক কোর্সের মধ্যে সব পেয়ে যাইতেছো, তোমাদের আর কি দরকার। বাট অনেকের হচ্ছে অনীহা, ভাল লাগে না। হ্যাঁ, কোর্স করতে ভাল লাগে না, বুঝতে পারছো। মারুফ, তুমি তো হচ্ছে ভাইয়া আজকে আমাদের সাথে প্রথম যুক্ত হইছো, তো তুমি একটু বইলো যে ভাইয়ার ক্লাস হচ্ছে তোমার কেমন লাগতেছে, বুঝতে পারছো? একটু বইলো যে ক্লাস হচ্ছে কেমন লাগতেছে। তুমি যেহেতু আমাদের সাথে নতুন যুক্ত হইছো, তো তোমার অনুভূতিটা একটু বইলো ভাইয়াকে। চলো আমরা দেখি। তারপর হচ্ছে এই কাহিনীটা মূলত হইতেছে তোমার ওই স্কুল জীবন নিয়ে হচ্ছে কাহিনী। অনেক সময় তোমরা কি কাহিনী শোনাও না তোমাদের স্কুল লাইফে? যেমন আমি হচ্ছে আজকে স্টুডেন্টকে পড়ানোর সময়, তো আমার হচ্ছে তোমার ক্লাস 3 থাকতে আমার নির্বাচন হয়েছিল, তো ওই পিকটা আমার ফ্রেন্ডের কাছে ছিল, আমাকে দিছে। পরে হচ্ছে ওই স্টুডেন্টকে বলতেছিলাম যে স্কুল লাইফটাই অনেক ভালো ছিল। ও হচ্ছে আমার স্টুডেন্ট, ক্লাস 10 পড়ে আর কি। তো ওরে বলতেছিলাম আমি যে তোমার স্কুল লাইফটাকে খুব মিস করি। তো তোমরা করো জাস্ট ট্যাটু চানকে নিয়ে লেখিকা হচ্ছে লিখছে ওর হচ্ছে কি কি স্কুল জীবনে মিস করতে আর কি, এই টাইপের। তো পড়লে হচ্ছে ইনশাল্লাহ বুঝতে পারবো, আশা করি। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে তোমাদেরকে বলি এই পড়ানোর মাঝে, যে সময়ের কাজটা সময়ে করো। ঠিক আছে, এই যে ক্লাসগুলো করানো হচ্ছে, লাইভ ক্লাস করো বা না করো, পরবর্তীতে ক্লাসগুলো কিন্তু করে নিবা, তা না হলে কিন্তু তুমি পিছাই যাবা, বুঝতে পারছো? এখন তুমি যদি চিন্তা করো যে সারা বাংলাদেশে তোমার সাথে এইচএসসি 26 অলমোস্ট 10 লাখ স্টুডেন্ট দিবে। ঠিক আছে, সো তোমার সবার সাথে কিন্তু প্রতিযোগিতা, সবাই এইচএসসি 26 এক্সাম দিবে, তোমার ব্যাচমেট, তো তাদের সাথে কিন্তু তোমার প্রতিযোগিতা, পিছাই গেলে চলবে না, বোঝা গেছে? জি ধন্যবাদ মারুফ। ইনশাল্লাহ আজকে তো ফার্স্ট পেপারে ক্লাস, আমরা হচ্ছে তুমি আমাদের ওই বেসিক ক্লাসটা কইরো ভাই, বুঝছো? বেসিক ক্লাসটা কইরো, আর হচ্ছে পিডিএফটাও দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে, ওখান থেকে দেখে নিবা যে অ্যাট এ গ্লান্স বেসিক যে ক্লাস করাইছি। ক্লাস হবে হইতেছে সেকেন্ড পেপারে ক্লাস। ঠিক আছে, আর এই ক্লাস হইতেছে এখনই জমবে। সামারি রাইটিং এর ট্রিক শিখবো আমরা, তারপর হইতেছে তোমার এসকিউ কিভাবে সলভ করবা, এমসিকিউ কিভাবে সলভ করবা, ওইটা। ঠিক আছে, ক্লাস জমাইতেছি, তো জয়েন করো তোমরা। লাইভ ক্লাস কেন করো? আমি হচ্ছে 10টায় ক্লাস দিছি, কেন জানো? 10টায় তো একেবারে খেয়ে দিয়ে তারপর হচ্ছে পড়তে বসবো। যেমন আমি খেয়ে তারপরে তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি, এখন যে কয় ঘন্টা লাগে ক্লাস নিব, প্রবলেম নাই। সো 10টায় তো এর জন্য আমি তোমাদেরকে ক্লাস দিছি, যে আমার কষ্ট হইলো তোমাদের, আমি 10টায় ক্লাস নিব, তারপরে হচ্ছে ক্লাস করো।
দেখো আমি তোমাদেরকে স্লাইড গুলো দেখাই দিতেছি যে স্লাইড গুলো কিভাবে বানানো, আমার ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব পিডিএফটা, তো পড়ে নিবা। এইবার দেখো একটা পার্ট আছে লেসন 3 তে, আর একটা পার্ট আছে হচ্ছে হেডমাস্টারের পার্ট। একটা হচ্ছে নিউ স্কুল আর একটা হচ্ছে হেডমাস্টার। দুইটা পার্ট হচ্ছে গল্প লিখছে লেখক। একটা হচ্ছে নিউ স্কুলের কাহিনী লিখছে ট্যাটো জানের, আর একটা হচ্ছে হেডমাস্টারের একটা পার্ট আছে এই গল্পে, সেটা হচ্ছে লিখছে। দুইটা পার্ট, ঠিক আছে? এই যে একটু খেয়াল করে দেখো যে when mother and Tato-chan went in, যখন চলে গেল, the man in the office got up from his chair, অফিসে থাকা লোকটি তখন কি করলো? উঠে দাঁড়ালো। যখন হচ্ছে Tato-chan এবং তার মা গেল, ঠিক আছে? কে উঠছিল? ওই যে হেডমাস্টার, যে তিনি হচ্ছে উঠে দাঁড়িয়েছিল। এখন দেখো তারপরে his hair was thin, মানে কি পাতলা ছিল, one top, উপরে, মানে কি সে ছিল হচ্ছে টাকলা। আমরা যেটাকে বলি কি টাকলা ছিল, হ্যাঁ, সে ছিল হচ্ছে টাক। উপরে হচ্ছে হেয়ার ছিল পাতলা, মানে কি সে ছিল টাক। বুঝতে পারছো? মানে মাথায় হচ্ছে চুল ছিল না। ওকে, তারপরে দেখো মাথার উপরের অংশে চুল পাতলা ছিল, and he had a few teeth missing, তার হচ্ছে কিছু দাঁত ছিল না, বাট কিন্তু his face was a healthy color, তার মুখে ছিল কি একটা হাস্যোজ্জ্বল, ভাইয়ের মতো এই যে হেসে হেসে তোমাদেরকে পড়াইতেছি না, তাহলে কি হাস্যোজ্জ্বল ছিল। তো হাসার কথা যখন আসলো, তাহলে একটা কথা বলি, তো তুমি যদি মানুষকে খুব সহজে অ্যাট্রাক্ট করতে চাও বা নিজেও সুখে থাকতে চাও, অপরকেও সুখে রাখতে চাও, এর একটা উপায় সবসময় হচ্ছে কি হাসি খুশি থাকা। বুঝতে পারছো? সবসময় হাসি খুশি থাকা, যতই মন খারাপ হোক না কেন মুখ গুমড়ে করে রাখবা না, ঠিক আছে? মুখের মধ্যে একটা কি হেলদি কালার রাখবা, হাস্যোজ্জ্বল, ঠিক আছে? হেলদি কালার, বুঝা গেছে? যে সবসময় হাসি খুশি থাকবা, তাহলে মানুষও তোমাকে খুব সহজে অ্যাকসেপ্ট করবে, মানুষের মনও তোমাকে দেখে ভালো হবে, আবার তোমার মন তো ফুরফুরা থাকবে, ঠিক আছে? তাহলে মন ভালো করার একটা ট্রিক্স হইতেছে কি সবসময় নিজেকে হাসি খুশি রাখা। বুঝতে পারছো? মুখ গোমরা করে রাখবা, মনে থাকে যেন। তারপরে দেখো এই যে তারপরে হচ্ছে কাহিনী, যে কাহিনী আস্তে 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 বলতেছে লেখক, আর কি যে বলতেছে লেখক, হ্যাঁ লেখক বলতেছে আমরা হইতেছে পড়বো না, তোমরা পড়বা, আমি হইতেছে পড়াই দিচ্ছি না। কেমন? আমি হচ্ছে এটা পড়াই দিচ্ছি না, কারণ ওই তোমরা পূর্বে বলছিলা যে ভাই এগুলোর দরকার নেই, আপনি হচ্ছে এই আমাদের বুঝাই দিলেই হবে জাস্ট। বুঝতে পারছো? হেডমাস্টারের কাহিনী ওইখানে গেল, স্কুলে কি কি কাহিনী হয়েছে, তো এগুলা পড়লেই বুঝতে পারবা, এবং স্লাইড ওইভাবে দেওয়া। কথা ক্লিয়ার? হেডমাস্টারের কাহিনী কিন্তু ছোট, বাট এই স্লাইডে অনেক বড় লাগতেছে। এই যে এবার হচ্ছে তোমাদের কাজ, তোমাদের HW থাকবে হচ্ছে, HW কি থাকবে? B এবং C, ঠিক আছে? এই লেসন 3 তে একেবারে শেষে হেডমাস্টারের পরে B একটা পার্ট আছে আর C একটা পার্ট আছে। B তে হচ্ছে তোমাদের সেন্টেন্স মেকিং আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওইটা দ্বারা হচ্ছে সেন্টেন্স মেকিং দেওয়া আছে। বুঝতে পারছো? ওইটা দ্বারা হচ্ছে সেন্টেন্স মেকিং দেওয়া আছে, এটা হচ্ছে HW, আর এখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে SQ, এইগুলো হইতেছে HW। আগের ক্লাসের HW আমাকে দাও নাই, সো এই ক্লাসের HW কিন্তু আমি আগামী কালকের মধ্যে চাই ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসের পূর্বে এই ক্লাসের HW জন্য টেলিগ্রাম গ্রুপে আসে, মনে থাকে যেন, তা নইলে কিন্তু খবর আছে সবার। এইবার দেখো, তারপর দেখো এইবার হচ্ছে খেলা। হ্যাঁ, এখানে তোমাদের শেষে একটা জিনিস দেওয়া আছে, এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিং স্ট্র্যাটেজি, যেটা তোমাদের বই দেওয়া আছে। বুঝতে পারছো? তোমাদের বই এবার কিন্তু সুন্দর করে দেওয়া আছে প্যারাগ্রাফ রাইটিং স্ট্র্যাটেজি। পড়বা, পড়লেই বুঝতে পারবা। আমি হচ্ছে জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি কি কি স্ট্র্যাটেজিতে প্যারাগ্রাফ গুলো লিখলে ইনশাআল্লাহ তোমরা ফুল মার্কস পাবা। বোঝা গেছে? এটা কিন্তু তোমার মেইনলি প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এডমিশনের জন্য ইম্পর্টেন্ট।
এডমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশনে কিন্তু প্যারাগ্রাফ থাকে এবং এটার মার্কস থাকে হচ্ছে 10 মার্কস। সো বি কেয়ারফুল এভরিওয়ান ফর গেটিং চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখো লোগোটা, এখানে হচ্ছে চান্স পাইতে হলে কি করতে হবে? রিটেনে পাস করতে হবে। আমার এইবার একটা স্টুডেন্ট 79 পেয়ে রিটেনে ফেল করছে বইলা চান্স হয় না, বুঝতে পারছো? সো বি কেয়ারফুল ফ্রম নাও, নট দা দেন, ফ্রম নাও। তারপরে কোনো শব্দ নাই, নো এক্সকিউজ, বি স্টার্টেড। এখনই স্টার্ট করতে হবে, কোন পরবর্তীতে যে করবো অজুহাত দিবা এসব চলবে না, শুরু করবা এখন। কথা ক্লিয়ার? এখন থেকে শুরু, মনে থাকে যেন। এইবার দেখেন আপনারা, হ্যাঁ এবার আমরা একটু দেখি, মুছে দিলাম, কেমন? এবার দেখো প্যারাগ্রাফ লেখার স্ট্র্যাটেজি। প্রথমে কি করতে হবে? প্রথমে কি করবা? দেখো প্রথমে কি করবা, বাংলাটা সহ, তোমার বাংলা সহ হচ্ছে আমি পিডিএফ বানাইছি যাতে তোমাদের বাংলা খোঁজা না লাগে বা বাংলা না বুঝে এমনটা না হয়। সো বাংলা সহ হচ্ছে তোমাদের পিডিএফ বানানো হয়েছে, বুঝতে পারছো? ওইভাবে যাতে তোমাদের স্টুডেন্ট বান্ধব টিচার মনে থাকে যেন। দেখো ফার্স্টে দেখো, মুছে নেই, প্রথমটা দেখো, আইডেন্টিফাই দ্য প্যারাগ্রাফ পারপাস। ঠিক আছে, প্রথমে কি আইডেন্টিফাই কি তোমার হচ্ছে নির্ধারণ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে দ্য প্যারাগ্রাফ পারপাস। ঠিক আছে, যে ওই প্যারাগ্রাফের উদ্দেশ্যটা কি, বুঝতে পারছো? পারপাস অর্থ কি? পারপাস অর্থ হচ্ছে উদ্দেশ্য। এখন তোমাকে যদি বলে যে ড্রাগ এডিকশন, তাহলে কি তোমার ওই পারপাস কি ড্রাগ এডিকশন নিয়ে লিখবা না? এডুকেশন যদি বলে তাহলে তুমি এডুকেশন নিয়ে লিখবা। সো প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দা পারপাস অফ দা প্যারাগ্রাফ। প্রথমে হচ্ছে ওই অনুচ্ছেদের বা প্যারাগ্রাফের বিষয় নির্ধারণ করতে হবে, উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তারপরে দেখো, শো হোয়াই দা প্যারাগ্রাফ রিলেভেন্ট। ঠিক আছে, রেলিভেন্ট অর্থ কি? রেলিভেন্ট অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, ঠিক আছে, যে রেলিভেন্ট কিনা, হ্যাঁ যৌক্তিক, কতটুকু রেশনাল, কতটুকু লজিক্যাল, সেটা হচ্ছে তোমাকে বাইট করতে হবে। হ্যাঁ দেখো এখানে কি বলছে, অনুচ্ছেদটি কেন প্রাসঙ্গিক তা দেখাও। ঠিক আছে, তুমি যে একটা প্যারাগ্রাফ লিখতেছো ওই প্যারাগ্রাফে কিছু লজিক দাঁড় করতে হবে, যে যেমন তুমি হচ্ছে বলবা যে ড্রাগ এডিকশন ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি। ঠিক আছে, আমাদের সমাজের জন্য কি ড্রাগ এডিকশন একটা কার্স, অভিশাপের মতো। কারণ কি ছেলেমেয়েরা ড্রাগ এডিক্টেড হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সমাজে হচ্ছে তোমার কি সমাজকে নষ্ট করে, সামাজিক কার্যক্রমকে নষ্ট করে, বোঝা গেছে? তো একটা রেলিভেন্ট কি না, রেলিভেন্ট কিছু কজ দেখাইতে হবে তোমার প্যারাগ্রাফের মধ্যে। তারপরে দেখো, গিভ এভিডেন্স। গিভ এভিডেন্স, ঠিক আছে, কি কি এভিডেন্স অর্থ কি? পুলিশরা কি করে? এভিডেন্স দেয় না, প্রমাণ। ঠিক আছে, কিছু প্রমাণ দাঁড় করতে হবে তোমার প্যারাগ্রাফ লেখার সময়। ঠিক আছে, কিছু প্রমাণ দিতে হবে। এইবারে স্টেপ 4 দেখো, স্টেপ 4। স্টেপ 4 এ কি আছে দেখো, স্টেপ 4 এ আছে এক্সপ্লেইন, মানে কি বর্ণনা করো দা এভিডেন্স। তুমি যে এভিডেন্স দিছো, আগে একটা প্রমাণ দিছো, তো ওই প্রমাণটা হচ্ছে এখন বর্ণনা করবা বৃহৎ আকারে। তুমি হচ্ছে একটা প্রমাণ দিছো যে আমাদের দেশে হচ্ছে তোমার কি বলে ইয়াবা ট্যাবলেট, ড্রাগ এডিকশন নিয়ে বলতেছি যেহেতু বলি, তারপর তোমার কি বলে যে গাঞ্জা আছে না, গাঞ্জা এইসব মানে কি ওয়েট আর কি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার পাওয়া যায়। তো তুমি হচ্ছে একটা এভিডেন্স দিছো যে বাংলাদেশে এই এই জায়গা, যেমন কুষ্টিয়া 23টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ, মানে ওখানে কি গাঁজা পাওয়া যায়। হ্যাঁ, 23টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। যখন এডমিশনের প্রিপারেশন দিবা তখন পড়তে পারবা যে আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার 23টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ, কারণ ওখানে গাঁজা উৎপাদন করা হয়। এখন এইরকম একটা এভিডেন্স দাঁড় করছো, তখন হচ্ছে বর্ণনা করবা যে ওকে গোল্ডেন ভিলেজ বলা হয়েছে কারণ ওখানে গাঁজা উৎপাদিত হয়, উইট উৎপাদিত হয়, তারপরে হচ্ছে তোমার ওইগুলো সারা বাংলাদেশ সাপ্লাই দেয় সব, তারপরে গাঁজা যারা সেবন করে তারা আমাদের সমাজকে নষ্ট করে। জাস্ট এই লেভেলের একটা এভিডেন্স দিতে হবে, বোঝা গেল?
ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে কনক্লুড। কনক্লুড মানে কি? কনক্লুড মানে কি? উপসংহার বা শেষ করা। কনক্লুড মানে হচ্ছে শেষ করা। উপসংহার বলি না আমরা, কনক্লুডের নাম হইতেছে কনক্লুশন। কনক্লুশন অর্থ কি? উপসংহার। উপসংহার মনে থাকবে, উপসংহার। ওকে, দেখো তারপর হচ্ছে কনক্লুড মানে কি? শেষে হচ্ছে তুমি কি কি লিখবে? আমরা একটা প্যারাগ্রাফের শেষে কি লিখি? যে ড্রাগ এডিকশন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইট ইজ harmful for our health and government should take some steps to minimize the drug addiction। ঠিক আছে, এমন কিছু হচ্ছে লিখি না আমরা, ওইটা হচ্ছে কনক্লুড পার্ট মানে কনক্লুশন পার্ট। তারপর হচ্ছে রিড দ্য হোল প্যারাগ্রাফ। শেষে তোমার কি কাজ করতে হবে? ওই প্যারাগ্রাফ দেখে লিখছো, ওইটা কি করবা? রিভাইজ করবা। ঠিক আছে, এইটা একেবারে ফরজ কাজ, এইটা একেবারে ফরজ কাজ। এখন তুমি 10 মিনিট ধরে একটা প্যারাগ্রাফ লিখলা, ঠিক আছে, সাপোজ 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখছো 10 মিনিট ধরে, এখন হচ্ছে একবার রিভাইজ করলা না, ওর মধ্যে হচ্ছে তোমার ভার্বের ইউজে ভুল থাকতে পারে, বানান তুমি স্পেলিং মিস্টেক করতে পারো, ইভেন এক জায়গায় হচ্ছে তোমার কমা দেওয়ার কথা ওখানে ফুল স্টপ দিয়ে দিছো। এই যে যে ভুলগুলো, ওইগুলো হচ্ছে টিচারদের চোখে পড়ে, এজন্য হচ্ছে তোমার মার্কস কাটা যেতে পারে। সো একটা লেখা অবশ্যই এই অভ্যাসটা করবা যে লেখার পরে রিভাইজ করার যে একটা ব্যাপার, অভ্যাসটা, এই হ্যাবিটটা সবাই করার চেষ্টা করবা, তাহলে হচ্ছে মার্কস, ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে। আদারওয়াইজ কিন্তু কিছু কিছু ভুলের কারণে তোমাদের মার্কস কাটা যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট রিভিশন। ঠিক আছে, যে কোনো কিছু লেখার পরে হচ্ছে কি করবা? রিভাইজ করবা। মনে থাকবে, রিভাইজ করতে হবে। এবার হচ্ছে তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে দিছি। একটা এইচডব্লিউ কি? প্যারাগ্রাফ লিখবা চাইল্ড লেবার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। চাইল্ড লেবার অর্থ কি? শিশু শ্রম। শিশু শ্রম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। যে যত ওয়ার্ডের মধ্যে লিখতে পারো, প্রবলেম নাই, তবে আমাকে জমা দিতে হবে, এটা হচ্ছে কথা। মাস্ট জমা দিতে হবে। ওকে, তারপরে দেখো, তারপর আমরা চলে আসছি কি লেসন 4 এ। হ্যাঁ, লেসন 4 এ এটা হচ্ছে কি? সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক অর্থ কি? সিভিক অর্থ কি? নাগরিক। ঠিক আছে, সিভিক নাগরিক। এঙ্গেজমেন্ট অর্থ কি? অংশগ্রহণ। এখন আপনারাই বোঝেন যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। আমরা যে হচ্ছে বিভিন্ন ভলান্টিয়ারিজম করে থাকি, ভলান্টিয়ার, ঠিক আছে, যেমন আপনাদের স্কুলে ভলান্টিয়ার হয় না অনেক সময়, যখন তোমাদের স্কুল বলি কেন, কলেজে বিভিন্ন অকেশন যখন থাকে তখন ভলান্টিয়ার হয় না, ওইটা হচ্ছে এক ধরনের সিভিক এঙ্গেজমেন্ট। আবার রাস্তাঘাটে দেখুন অনেক সময় ক্যাম্পেইন করে, সেমিনার করে, ওইগুলোকে বলা হয় কি? সিভিক এঙ্গেজমেন্ট, মানে নাগরিক অংশগ্রহণ। তোমার একটা অংশগ্রহণের মাধ্যমে তুমি একটা ভালো কাজ করতেছো, ভলান্টিয়ারিজম করতেছো, ওটাকে বলা হয় হচ্ছে নাগরিক অংশগ্রহণ, সিভিক এঙ্গেজমেন্ট। এবং মনে রাখবা, তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফ এই সিভিক এঙ্গেজমেন্ট আসতে পারে। এইচএসসি 26 ব্যাচ, মনে রাখবা। তোমাদের এক্সাম কত? তোমাদের 26-27 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে এই সিভিক এঙ্গেজমেন্ট প্যারাগ্রাফ আসতে পারে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে এই সিভিক এঙ্গেজমেন্ট প্যারাগ্রাফ আসার পসিবিলিটি অনেকটাই বেশি। সো এইটা ভালো করে শিখে নিবে। তারপর দেখো, এখন হচ্ছে তোমাদের এই সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। দেখো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষা কি করে? শিক্ষার লক্ষ্য হচ্ছে আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন এনে দেওয়া। ঠিক আছে, যে হচ্ছে একটা শিক্ষিত মানুষ, তুমি কি পাবলিক প্লেসে গালি দিতে পারবা? অবশ্যই পারবা না। আর দেখো মামা, রিক্সাওয়ালা মামারা কি মনে করো ধুমছে,
গালিগালাজ করতেছে, রাস্তাঘাটে চলার সময় দেখো না। তো তুমি হচ্ছে একটা শিক্ষিত বা তোমার মধ্যে শিক্ষা আছে, তুমি কলেজে পড়ো, তুমি কি পাবলিক প্লেসে গালাগালি করতে পারবা? অবশ্যই না। ঠিক আছে, তাহলে শিক্ষিত এবং যারা হচ্ছে অজ্ঞ বা নিরক্ষর তাদের মধ্যে কিন্তু পার্থক্য বিরাজমান। তারা হচ্ছে সবসময় নেতিবাচক চিন্তা ভাবনা করে, আর আমরা যারা হচ্ছে তোমার শিক্ষিত সমাজ বা যারা শিক্ষা লাভ করছে, একটু হইলেও অক্ষর জ্ঞান আছে, তাদের কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মনের ব্যাপার বলিনি, আমি জাস্ট বাহ্যিকটা বলছি। আউটারনাল ইনার অনেক পার্ট থাকে, ঠিক আছে, ওইটা ভিন্ন। ওকে, তারপরে দেখো এখন এই যে বলা হয়েছে আর কি, ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। এটা হচ্ছে আমাদের কি করে, আমাদের জীবনকে পরিবর্তন করে এবং আমরা যে সমাজে বাস করি সেই সমাজেরও কিছু কিছু পরিবর্তন করার চেষ্টা করে কে, শিক্ষা। এখানে দেখো আমি তোমাদেরকে বলি, যেমন এই যে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা হয়েছে না, অ্যাজ ওয়েল অ্যাজ এর সমার্থক শব্দ কি, এন্ড। বুঝতে পারছো? এই যে স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করা হয়েছে। আবার লাইফস, লাইফস কি, লাইফস হচ্ছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কিসের, লাইফ। লাইফ আছে না তোমার আমার লাইফ, এই জীবনের প্লুরাল ফর্ম হইতেছে কি, এই লিভস। বোঝা গেছে? মনে থাকবে, এগুলো কিন্তু এইভাবে ধরে ধরে পড়তে হবে, খুব ভালো করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, খুব ভালো করে পড়ে ফেলবেন সিভিক এঙ্গেজমেন্ট। আমি হচ্ছে লাইন বাই লাইন আপনাদেরকে পড়াই দিচ্ছি না, বোঝা গেছে? আপনারা পড়ে নিবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। কই কেউ তো লাইভ ক্লাস করতেছো না তোমরা, না তোমাদের তো খবর আছে, বুঝতে পারছো? তোমাদের খবর আছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টে তোমার দুইটা কাহিনীর কথা বলা হয়েছে, যারা হচ্ছে তোমার এই সিভিক এঙ্গেজমেন্টের সাথে জড়িত ছিল বা এই ধরনের কাজ করছে। তো দুইটা সিনারিও দেওয়া আছে, মানে দুইটা দৃশ্য দেওয়া আছে, দুইটা কাহিনী দেওয়া আছে। তোমরা পড়লে বুঝবা যে সিভিক এঙ্গেজমেন্ট আমাদের সাথে কিভাবে অ্যাকশন করে আর কি। ঠিক আছে, মানে এর ফাংশনটা কেমন সিভিক এঙ্গেজমেন্ট। আমি তো তোমাকে বললাম যে সিভিক এঙ্গেজমেন্ট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তুমি আমি যে সমাজের জন্য ভালো কাজগুলো করি, এবং ওখানে কি থাকবে, টাকা পয়সার কোনো ব্যাপার থাকবে না। তোমার হচ্ছে সৎ উদ্দেশ্যে এবং বিনা টাকায়, ঠিক আছে, বিনা উপার্জনে তুমি যে কাজটা করো সমাজের জন্য, তোমার আশেপাশে মানুষদের জন্য, এটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। ইট ইজ কল্ড দ্য পার্ট অফ সিভিক এঙ্গেজমেন্ট। এই যে দুইটা হচ্ছে সিনারিও দেওয়া আছে, এখানে হচ্ছে ওদের কাহিনী বলা আছে, তোমরা হচ্ছে পড়লে ইনশাআল্লাহ বুঝতে পারবে। এই যে সিনারিও 2, ঠিক আছে, সিনারিও 2। ওকে, এবার হচ্ছে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা, তোমাদের পিডিএফ এ দিলে তোমরা আরো ভালো করে দেখতে পারবা। দেখো এখানে কি সিনোনিম অ্যান্টোনিম আছে। এতক্ষণ আমরা যে দুইটা লেসন 3 পড়লাম এবং লেসন 4 পড়লাম, এর হচ্ছে কি আছে দেখো, এর কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে। তো এইগুলা এই অনুযায়ী তোমাদের হচ্ছে আরো সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে তোমাদের কাজ এবং তোমাদেরকে এই সিনোনিম অ্যান্টোনিম পড়ে ফেলতে হবে। আমি কিছু দিয়ে দিছি, তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবা। মনে থাকবে? ঠিক আছে, দেখো এদিকে কিছু দেওয়া আছে। এইবার দেখো, এইবার হচ্ছে তোমাদের কিন্তু সামারি রাইটিং আছে। হ্যাঁ, সামারি রাইটিং আছে। ফার্স্ট পার্টের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামারি রাইটিং। বোঝা গেছে? এখন আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিব যে সামারি রাইটিং এর কি কি স্ট্র্যাটেজি আছে, কিভাবে লিখলে হচ্ছে সামারিতে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবা। এইটা হচ্ছে খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা করতে হবে ভাইয়া, কারণ এইভাবে যদি সামারিটা লিখো ইনশাআল্লাহ তুমি ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। তাহলে দেখো সামারি রাইটিং স্ট্র্যাটেজি। ওকে, প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে দেখো আমি বাংলায় লিখে দিছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে খুব সহজ হয়, এর জন্য আমি কি করছি, বাংলায় লিখে দিছি, ইংলিশে লেখি নাই। বোঝা গেছে? যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন।
এখন দেখেন মূল বক্তব্য ধরো, হ্যাঁ মূল বক্তব্য আগে ধরবা, যে একটা প্যাসেজ থেকে তো তোমাকে সামারাইজ করতে বলবে, মানে সামারিটা লিখতে হয় কি, একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে তোমার সামারি লিখতে হয়। সো ওই প্যাসেজটা আগে পড়বা এবং মূল বক্তব্য ধরবা, মানে কি মূল কথা, ওই প্যাসেজটির তোমার যে সারাংশ কি সেটা হচ্ছে তোমার ধরতে হবে, মূল কথা ধরতে হবে। তারপর হচ্ছে লেখাটির মূল পয়েন্ট বা থিম বুঝে নাও। ওই যে ফুল প্যাসেজটা, ওই প্যাসেজটার মূল থিম কি বলছে বা মূল পয়েন্ট কি সেটা হচ্ছে বুঝে নাও। বুঝলা? ঠিক আছে, বোঝার পরে কি লিখলা, লেখা শুরু। ওকে ডান। তারপর দেখো সংক্ষেপে লেখা। হ্যাঁ সংক্ষেপে লেখা কি ছোট করে লিখতে হবে, এবং তোমরা তো জানো যে সামারি হচ্ছে তোমার 5 লাইনের মধ্যে লিখতে হয়, 3, 4, 5 সর্বোচ্চ হচ্ছে 6-7 লাইন লেখা যায় কি, বা 5 লাইনের মধ্যে হচ্ছে সামারাইজ করতে হয়। সো বা একটু বেশিও লেখা যায়, প্রবলেম নাই, আন্ডার 10 সেন্টেন্সেস, ঠিক আছে, আন্ডার 10 সেন্টেন্সেস। সো ছোট করে লেখা বা সংক্ষেপে লেখা, ছোট করে শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখো, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যাখ্যা এড়াও। তোমরা করো কি, ওই যে প্যাসেজটা দেওয়া থাকে, হ্যাঁ তোমাদের একটা দোষ হচ্ছে প্যাসেজটা দেওয়া থাকে ওইটা হচ্ছে হুবহু কপি করে দাও। কপি সামারি তো লেখার কোনো নাম নাই, সারা বছর তো পড়াশোনা করি না, সো ওই প্যাসেজটা হচ্ছে কি করে কপি করে দিই। সো এই সব বর্জন করো, বোঝা গেছে? এগুলো খুবই কিন্তু ক্ষতিকারক, হার্মফুল। সো এই যে নিয়ম ভাইয়া দেখাই দিতেছে, এই নিয়ম অনুযায়ী লেখার চেষ্টা করবা, ইনশাআল্লাহ ফুল মার্কস পাবা, আর না পাইলে আমার দৈর, ঠিক আছে? এইবার দেখো তারপরে কি আছে, তারপরে দেখো নিজের ভাষায় লেখা। হ্যাঁ নিজের ভাষায় লেখা, লেখকের ভাষা হুবহু নকল না করে নিজের ভাষায় লেখার চেষ্টা করা। এই কথাটা একটু আগে বললাম যে প্যাসেজে যেটা দেওয়া থাকে তোমরা করো কি সেইটা হুবহু কপি করে দাও, বাট এই চুরি বিদ্যা ছাড়তে হবে। ওই কপি করে লিখলে তো আর তোমার সামারি 5 মার্ক আসতো না, তোমার শুধু শুধু 5 মার্ক দিবে, যে কপি করে লিখে দিবে আর 5 মার্ক দিয়ে দিবে, নেভার, ঠিক আছে? সো নিজের মতো করে স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করে সামারিটা লেখা ট্রাই করবা, ইনশাআল্লাহ 5-এ 5 মার্ক পাবা, ঠিক আছে? তারপরে দেখো, তারপর হচ্ছে একটানা প্যারাগ্রাফে লেখা, ঠিক আছে? সামারিটা হবে কি একটা সেন্টেন্স ফুল স্টপ আবার একটা শুরু, ফুল স্টপ আবার একটা সেন্টেন্স শুরু, ঠিক আছে? সেটা বলছে আর কি যে তোমার একটানা প্যারাগ্রাফে লেখা। সাধারণত এক প্যারাগ্রাফে সারাংশ লেখা হয়, সামারিয়া তো কি সারাংশ, ঠিক আছে? এই সারাংশ আবার কি পাই আমার, ঠিক আছে, সারাংশ লেখা। ওকে, তারপর দেখো এক প্যারায় লেখা, তারপর হচ্ছে কোনো মতামত দিও না। হ্যাঁ কোনো কি মতামত কি, তোমার কোনো কোটেশন ইউজ করা যাবে না। হ্যাঁ কোনো কোটেশন ইউজ করা যাবে না, যেমন তুমি বললা যে আমি বললাম সদা সর্বদা কথা, মানে সদা সর্বদা সত্য কথা বলা উচিত, এই ধরনের কোনো কোটেশন ইউজ করা যাবে না। আবার তুমি বললা রবীন্দ্র ঠাকুর বলেছে নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাইয়ান নাহিরে তোরা আজ ঘরের বাহিরে যাস না, হ্যাঁ এইরকম কিছু বলে দিলা, ঠিক আছে? আবার বললা যে কি বললা, লাভ ইজ ব্লাইন্ড, এরকম কোন কোট ইউজ করা যাবে না, ঠিক আছে? সামারিটা হইতেছে উইদাউট এনি কোটেশন তুমি সামারাইজ করবে একটা প্যাসেজ, জাস্ট উইথ ইউর ওন ওয়ার্ডস which are mostly related with the passage. Okay, I think all of you are realize that. The next part is, দেখো যতটুকু বলা হয়েছে ততটুকুই লেখা, ঠিক আছে? প্যাসেজের মধ্যে ধরো বলা হয়েছে তোমার ড্রাগ এডিকশন নিয়ে, এখন হইতেছে তুমি চলে গেছো হইতেছে অস্ট্রেলিয়ায় ড্রাগ এডিকশন করলে কি হয়, এই সব সারা বিশ্বে কি, এসব তো চাই নাই ভাই, চাইছে হচ্ছে তোর বাংলাদেশে তোর ড্রাগ এডিকশনের কি কি ইফেক্ট এবং কজ, সেইগুলো হচ্ছে তোর প্যাসেজে লেখা। এখন সামারাইজ তুই হচ্ছে সারা বিশ্ব করলি, তাহলে হবে? তোর এই বাংলাদেশের উপর বেস করেই সামারাইজ করতে হবে, বোঝা গেছে? তাহলে হচ্ছে যতটুকু প্যাসেজে বলবে ঠিক তার উপরে বেস করে ইউ শুড সামারাইজ দ্য প্যাসেজ, আদারওয়াইজ ইউ উইল গেট ডিম, ঘোড়ার ডিম, আন্ডা পাবে এরকম, এইরকম আন্ডা যা আছে ভ্যালুলেস, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? তাহলে হচ্ছে কি আমরা সামারি রাইটিং দেখলাম, এখন একটা এক্সাম্পল দেখবো। হ্যাঁ একটা এক্সাম্পল দেখবো, একেবারে রিল্যাক্স একটা এক্সাম্পল দেখে নিব। আমি হচ্ছে একটু ছোট করে দিচ্ছি, একসাথে নিয়ে আসতেছি। গুড, এইবার দেখ
এবার একটু খেয়াল করে দেখো তোমরা অরিজিনাল প্যাসেজটা একটু দেখো। প্যাসেজটা কি দেওয়া আছে? বুকস আর এ ট্রেজার। ট্রেজার অর্থ কি? ট্রেজার অর্থ কি? হিডেন ট্রেজার পড়ছিস না? ধন, ঠিক আছে, মানে হোর্ড বা ভান্ডার। ট্রেজার অর্থ হোর্ড বা হচ্ছে কি ভান্ডার, হোর্ড বা ভান্ডার, বোঝা গেছে? ওকে, এইবার দেখ, একটু খেয়াল করে দেখ তোরা। বুকস আর ট্রেজার অফ নলেজ, অর্থাৎ কি জ্ঞানের ভান্ডার। রিডিং বুকস হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান মাইন্ড, মানে কি আমাদের মানুষের তো মাইন্ড ব্রড করে কি? বই পড়ার মাধ্যমে কি আমাদের মাইন্ডকে ব্রড করি আমরা, ঠিক আছে? তারপরে দেখো বুকস ইন্ট্রোডিউস, পরিচয় করায় আস আমাদেরকে টু নিউ ওয়ার্ল্ড, নতুন বিশ্বের সাথে বই আমাদেরকে পরিচয় করা। কিভাবে? একটা নতুন বই পড়ে আমরা হচ্ছে চীনা কালচার জানতেছি, ওয়েস্টার্ন কালচার জানতেছি, ওই যে বইয়ের উপর বেস করেই না আমরা জানতেছি। আমরা তো আমেরিকায় যাইনি, আমরা হচ্ছে পড়ে পড়ে না জানতেছি আমেরিকার মানুষের কেমন খাদ্যাভ্যাস, কিভাবে তারা চলে, কিভাবে তাদের ড্রেস আপ, ঠিক আছে? বা আমরা ইতিহাস জানবো, তাহলে ইতিহাস, মিশরের ইতিহাস, পিরামিড আছে, এগুলো আমরা কিভাবে জানছি? বই পড়ার মাধ্যমে, ঠিক আছে? আমাদের ওয়ার্ল্ডের সাথে পরিচয় করা। The more a person reads, the more their thinking expands, ঠিক আছে? যে হচ্ছে বেশি পড়বে তার হচ্ছে থিংকিং বা চিন্তা শক্তি কি হবে? এক্সপ্যান্ডস মানে কি? বৃদ্ধি পাওয়া। এক্সপ্যান্ডস মানে হচ্ছে বৃদ্ধি করা বা পাওয়া, মনে থাকবে? এক্সপ্যান্ডস। দ্যাট ইজ why books are called a person's best friend, যে কারণে হচ্ছে বইটি কি বলা হয়? মানুষের প্রকৃত বন্ধু। বেস্ট ফ্রেন্ড মানে কি? ও বাপরে, একেবারে বেস্টি, ঠিক আছে? বইকে বলা হয় বেস্টি, কিন্তু আমাদের কিন্তু বেস্টি না, বোঝা গেছে? বই আমাদের বেস্টি না, আমরা তো বই পড়ি না। ক্লাস কয়জন করতেছো? কেউ করতেছো? পড়াশোনার প্রতি তো মনোযোগ নাই, ঠিক আছে? পড়াশোনা করার দরকার নাই, করার দরকার নেই পড়াশোনা। দেখো এবার হচ্ছে এটা সামারি তোমরা লিখবা। দেখো এটা তো পড়ছো, এখন হচ্ছে সামারাইজ করতেছি আমরা। বুকস হেল্প টু ডেভেলপ দ্য মাইন্ড এন্ড ব্রডেন থিংকিং, ঠিক আছে? বই কি করে? আমাদের মাইন্ডকে ডেভেলপ করে, উন্নত করে, এবং ব্রডেন থিংকিং আমাদের চিন্তা শক্তি বাড়ায়। তারপরে দেখো দে আর কনসিডার্ড এ গ্রেট সোর্স অফ নলেজ এন্ড আর অফেন কল্ড পারসনস বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তারা হচ্ছে কি একটা গ্রেট সোর্স, মহান সোর্স অফ নলেজ, জ্ঞানের একটা সোর্স, এবং আমাদের হচ্ছে কি বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? দুই লাইনে কাহিনী খতম, বোঝা গেছে? এইভাবে হচ্ছে একটা প্যাসেজকে তোমাদের হচ্ছে সামারাইজ করতে হবে। তাহলে হচ্ছে এইভাবে যদি তোমরা লিখতে পারো, ইনশাআল্লাহ ফুল মার্কস অবশ্যই পাবে, বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সামারি রাইটিং এর স্ট্র্যাটেজি, এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা হচ্ছে সামারি রাইটিংটা দেখে নিলাম। এবার দেখেন তারপর হচ্ছে আমরা কি দেখব। এবার দেখো কি আসলে এমসিকিউ সলভিং। তোমাদের এই প্যাসেজ থেকে কি আসে? 5 মার্কস এর এমসিকিউ সলভিং আসে, ঠিক আছে? 5 মার্কস এর এমসিকিউ সলভিং আসে না এই প্যাসেজ থেকে? বা 10 মার্কস, মেবি 8 or 5 or 10 মার্কস, যাই হোক তোমাদের এমসিকিউ সলভ কিন্তু আসে। সো এমসিকিউ কিভাবে সলভ করবা সেটা একটু দেখো, ঠিক আছে? দেখো প্রথমে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে? এটা হচ্ছে তোমাদের কাজ, প্র্যাকটিস করতে হবে মডেল কোশ্চেন। তোমাদের যে মডেল কোশ্চেন আছে, মোটা মোটা বই কিনো, ঠিক আছে? যেখানে অনেকগুলো মডেল কোশ্চেন দেওয়া আছে এবং যেখানে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে এই টপিক ধরে ধরে, ইউনিট ধরে ধরে হচ্ছে তোমার এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে? একটা প্যাসেজ যদি তোমরা খুব ভালো করে পড়ো বা ইউনিট সম্পর্কে যদি প্রপার আইডিয়া থাকে, তাহলে হচ্ছে এমসিকিউ অটো পারা যায়, ঠিক আছে? এইবার দেখো তারপরে কি আছে। দেখো তারপর হচ্ছে ইনক্রিজ ইউর ভোকাবুলারি। কারণ কি এটা কেন বলা হয়েছে? অনেক সময় দেখা যায় যে তোমার সিনোনিম ওয়ার্ড আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম আসে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমার ভোকাবুলারি মাস্ট, একেবারে ফরজ জানা, খুব প্রপারলি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে, এবং এর সিনোনিম এবং অ্যান্টোনিম খুব ভালো করে জানতে হবে। কারণ তোমাকে এইভাবে দিয়ে দিল, এই যে দেখছি একটু আগে ব্রডেন শব্দের
তোমার সিনোনিম ওয়ার্ড, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রোডেন, তখন কি ইনক্রিজ দেওয়া থাকবে, ডিক্রিজ দেওয়া থাকবে। এখন তুমি যদি জানো যে ব্রোডেন অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাহলে ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা, তাহলে কিন্তু তুমি সহজে লিখতে পারবা। ওকে, তারপর দেখো রিয়ালাইজ প্যাসেজ মিনিং। ঠিক আছে, প্যাসেজের মিনিংটা হচ্ছে জানতে হবে মাস্ট। ঠিক আছে, প্যাসেজের মিনিংটা জানতে হবে। যে এমসিকিউ যদি পারতে হয় তাহলে প্যাসেজ সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। যেমন আমরা আজকে কি পড়ছি, ট্যাটো চানের কাহিনী পড়ছি না নতুন স্কুলে, তাহলে এরকম যদি আসে যে ওই প্যাসেজটা কার সম্পর্কে লেখা হয়েছে, ট্যাটো চান। ঠিক আছে, তো প্যাসেজ সম্পর্কে খুব ভালো না ধারণা থাকতে হবে, তাহলে হচ্ছে তুমি খুব সুন্দরভাবে এমসিকিউ গুলা 100% কারেক্ট করতে পারবা। তারপরে হচ্ছে কি ক্লিয়ারলি সামারাইজ দা প্যাসেজ। ঠিক আছে, যেটা বললাম, সো প্যাসেজটাকে খুব ক্লিয়ারলি সামারাইজ করতে হবে যে এই প্যাসেজের মধ্যে কি বলা হয়েছে, তাহলে তুমি এমসিকিউ পারবা, সিকিউ পারবা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউ সলভের কিছু স্ট্র্যাটেজি। এভাবে যদি সলভ করতে পারো এমসিকিউ গুলা, তাহলে একেবারে 100-এ 100 কারেক্ট করতে পারবা। দেন আমরা দেখবো হচ্ছে কি শর্ট কোশ্চেন সলভিং। ঠিক আছে, শর্ট কোশ্চেন সলভিং এসকিউ, যেটা তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে 10 মার্কস, মেবি 10 মার্কস থাকে। সো একটু সাবধান থাকলেই কিন্তু 10-এ 10 পাওয়া একেবারে ইজি ব্যাপার। বাট তোমরা হচ্ছে প্র্যাকটিস করো না, এর জন্য হচ্ছে কি পারি না। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি না, এর জন্য হচ্ছে পারি না। এখন দেখো শর্ট কোশ্চেন সলভ করবো আমরা কিভাবে, কিছু স্ট্র্যাটেজি ফলো করে আমরা হচ্ছে শর্ট কোশ্চেন সলভ করতে পারি। এখন একটু দেখো শর্ট কোশ্চেনে কি কি কাহিনী আছে। দেখো প্রথমে হচ্ছে কি আমি বাংলায় লিখে দিছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। প্রশ্নের মূল শব্দ চিনে ফেলা, হ্যাঁ, কিওয়ার্ড স্পটিং। ঠিক আছে, প্রশ্নের মূল শব্দ চিনে ফেলা। একটা কোশ্চেন দেওয়া থাকলো যে তোমার, আমি বুঝাই দেই যে তোমার কোশ্চেনই আছে কি হয়, হ্যাভ ইউ ডান দিস। ঠিক আছে, তুমি এটা কেন করেছো। এখন হয় দ্বারা কোশ্চেন করা হয়েছে, তাহলে আনসার কিভাবে আসবে, এই কেন এর আনসার আসবে। ঠিক আছে, এখন তুমি কিন্তু ওইভাবে বলতে পারবা না যে কি বলে, এইভাবে বলতে হবে আই হ্যাভ ডান দিস ফর। ঠিক আছে, তোমার কজটা বলতে হবে ফর। তুমি এখন বলতে পারবা না যে আই এম রহিম, এইভাবে বলা যাবে না। ঠিক আছে, জাস্ট আমি বললাম আর কি। কোশ্চেন বুঝে তারপর হচ্ছে তোমার সলভ করতে হবে। মনে থাকবে, মনে থাকবে বাচ্চারা, খুব সিরিয়াসলি দেখো। তারপরে দেখো কি বলছে, কিওয়ার্ড স্পটিং। প্রশ্নের মধ্যে যে কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আগে চিনে ফেলো, সেগুলো আগে চিনে ফেলতে হবে। তারপরে দেখেন, হ্যাঁ, তারপরে টুতে কি আছে, সংক্ষিপ্ত স্পষ্ট উত্তর দাও। যেহেতু শর্ট কোশ্চেন, তাহলে আনসার করতে হবে কি, শর্টলি আনসার করতে হবে। ঠিক আছে, এটা তো একেবারে জানা কথা। বাট তোমরা করো কি, প্যাসেজ থেকে ডিরেক্ট কপি করে দাও। হ্যাঁ, প্যাসেজ থেকে ডিরেক্ট কপি, লাইন বাই লাইন কপি। ভাই কি রে, লাইন বাই লাইন যদি তুই কপি করিস তাহলে কি তোর মার্কস দিবে? স্যারও তো কলমটা নিয়ে বসছে কি জন্য, এই যে আমার বাবা সোনা পাখি আসো, তোমার হচ্ছে আমি কি দিব, 0 দেওয়ার জন্য আমি রেডি আছি, কারণ তুমি হচ্ছে প্যাসেজ থেকে কপি করে লিখছো। সো আমি হচ্ছে কি তোমাকে আন্ডা দেওয়ার জন্য একেবারে রেডি, 100% আন্ডা দেওয়ার জন্য রেডি। এইরকম একটা ঘোড়ার ডিম বিরাট সাইজের, ঠিক আছে, লাল কালার দিয়ে দিতেছি, এইরকম একটা বিরাট সাইজের কি দেবে, একটা আন্ডা দিয়ে দেবে। আন্ডা, বড় বড় আন্ডা পাবার, ঠিক আছে, বড় বড় আন্ডা পাবা। সো কপি করা যাবে না, কপি করা থেকে বিরত থাকুন, সুন্দর করে লিখুন। ভাইয়া যে শর্ট কোশ্চেন সলভ করার স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে, এইভাবে আপনারা লেখার চেষ্টা করেন, তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। ঠিক আছে, এবং কিতামস এডুকেয়ারের সঙ্গেই থাকবেন। ওকে, মুছে ফেলতেছি, হ্যাঁ, আন্ডাগুলো আপনাদের মুছে ফেলতেছি। আপনারা আন্ডা পাবেন কিন্তু আপনাদের কৃতকর্মের ফলের কারণে, হ্যাঁ, ফলাফল হিসাবে। আবার টিচারদের দোষ দেন, স্যাররা মার্কস দেয় না। ও বাবা, স্যাররা আপনাদের কেমন লাগে এক্সাম দিলে বলাবেন, স্যার মার্কস দেন না কেন? আরে ভাই, তোদের কি মার্কস দিব? তোরা তো শুধু কপি করবি, ঠিকঠাক ভাবে পড়িস না, না পড়ে হইতেছে বুঝুম বাজাম লিখে দিস লেখার মধ্যে। হ্যাঁ, চাইছি হচ্ছে কেন তাকে হত্যা করা হয়েছিল, তোরা বলিস যে আই এম রহিম। হবে কিছু হবে? মার্কস পাবি, পাবি তো আন্ডা। উদয় টিচারদের দোষ দাও তোমরা, এসব বাদ দিয়ে ভালো হয়ে যাও। ঠিক আছে, বন্ধগুলো সব ভালো হয়ে যাও। এবার তারপর দেখো টেন্স, এই যে মাস্ট, এইটা ফলো করতে হবে।
টেন্স বা কাল মিলিয়ে উত্তর দাও, ঠিক আছে। এখন কোশ্চেন তোমার আসলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। এখন তুমি আনসার করলা পাস্টে, তাহলে হবে? যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে আনসার করতে হবে, যদি পাস্টে থাকে তাহলে পাস্টে আনসার করতে হবে। কথা ক্লিয়ার, বোঝা গেছে? টেন্স অনুযায়ী হচ্ছে আনসার করতে হবে। তারপর দেখো অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা। হ্যাঁ, শুধুমাত্র প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক উত্তর দাও। বাইরে ভাই তোর তো বেশি লিখতে বলে নাই, তোর হচ্ছে একেবারে টু দি পয়েন্টে লিখতে হবে। হ্যাঁ, যা চাইছে তাই, ঠিক আছে। হোয়াট ইজ ইউর নেম? তুই বলবি আই এম রহিম, ঠিক আছে। তোর তো বলার দরকার নাই যে আই এম ফ্রম কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট। তোর ওই কথা বলতে বলছে? তুই কোথা থেকে আসছিস ওটা বলছে যে হোয়ার আর ইউ কাম ফ্রম, বলছে যে হু আর ইউ, তুমি কি, তখন বলবি আই এম রহিম, শেষ। তো এক্সট্রা কথা তো বলার দরকার নেই, বোঝা গেছে? এক্সট্রা কথা বলা যাবে না, জাস্ট টু দি পয়েন্টে লিখতে হবে। যা কোশ্চেনে চাইছে ঠিক সেটাই লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবা। সো এক্সট্রা কেন লিখবা? একে তো তোমরা ফাঁকিবাজ, এক্সট্রা লিখবা না আমি জানি। তারপরে দেখো নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করো। হ্যাঁ, নিজের ভাষায়, প্রশ্নের ভাষা হুবহু কপি না করে নিজের ভাষায় একটু লেখিস। হ্যাঁ, নিজের ভাষায় একটু লেখিস। ওই যে প্যাসেজের প্যারা একেবারে তুলে দেশ, ও সুন্দর করে তুলে দাও। তো এইসব বন্ডামি বাদ দিয়া নিজের মতো করে লেখার চেষ্টা করবো। হ্যাঁ, পড়াই দিচ্ছি তো সবই পড়াবো, তো এই বন্ডামি করা যাবে না, বুঝতে পারছো? বন্ডামি করা যাবে না। আর বন্ড যারা আছে তাদেরকে কোর্সে নিয়ে আসো, ইনশাল্লাহ খুব বেস্ট একটা জার্নি হবে। কোর্সের ফি তো কমাই দিচ্ছি, অফার চলতেছে এই সপ্তাহে। তারপর দেখো, তারপরে কি নিয়মিত নিয়মিত কি চর্চা করতে হবে। ডব্লিউ শব্দ দিয়ে প্রশ্ন করা, কি, কোথায়, কখন, কেন, কিভাবে, ও হ্যাঁ, এই ধরনের বা নিয়মিত একটু চর্চা করা, কোশ্চেন গুলো একটু চর্চা করতে হবে, ঠিক আছে, চর্চা করতে হবে। তারপরে দেখো স্পেলিং ও গ্রামার, এই যে মাস্ট বাইরে ভাই স্পেলিং ও বাপরে, পোলাপেনের খাতা দেখার সময় এত ভুল এত ভুল এত ভুল, ঠিক আছে। মাদার বানান লেখে, হ্যাঁ মাদার ছোটবেলাতে পড়ে বড় হয়েছে, লেখে এমও টি আর, মাদার। এই তো ভালো লিখলাম, এইরকম লেখে অনেকে। হ্যাঁ, এম এ ডি এ আর, এই অন্য কিছু ভাবিস না, মাদার লেখে এমনি। এই যে ভাই স্পেলিং হলো কি রে ভাই, কি স্পেলিং? হ্যাঁ, এইরকম লিখিস। অনেকে লেখে বাংলিশ, হ্যাঁ এরকম লেখে আই এম, না আই এম লেখে কি আমি, আরে কি রে এরকম লেখে আমি, বাংলিশ লেখে। আরে ভাই ইংলিশ খাতার মধ্যে বাংলিশ লেখে মানে বাংলিশ। এইগুলা বাদ দাও, বর্ণামি বাদ দাও, সুন্দর করে স্পেলিং লিখবা, আর হচ্ছে গ্রামার সুন্দর করে লেখার চেষ্টা করো, বর্ণামি বাদ দাও, ঠিক আছে। এইসব বাংলিশ টাংলিশ হচ্ছে টেক্সটে লিখবা, খাতার মধ্যে কি। ছোট প্রশ্ন হলে বানান এবং ব্যাকরণে ভুল থাকলে নম্বর কমে যেতে পারে। তো আরে ভাই তুই যদি স্পেলিং ভুল করো, স্যার আমার কাছে যদি ভুল করো, তাহলে তো একবার জিরো দিয়ে দিব চশমা। স্যার রাখি বইসে থাকে তো তোমার দেওয়ার লাগে, বুঝতে পারছো? তোমারে বাস দেওয়ার জন্য বইসে থাকে, তো ভুল করবা দিয়ে দিবে একেবারে। সো সাবধান, ঠিক আছে, সাবধান থাকতে হবে। স্পেলিং আর গ্রামার মিস্টেক যেন হয় না, স্পেলিং আর গ্রামার মিস্টেক যেন হয় না। বাস আমাদের হচ্ছে কি, আমরা আজকে কি কি শিখলাম? লেসন 3 শেষ হইলো, লেসন 4 শেষ হইলো, সামারি রাইটিং স্ট্র্যাটেজি শিখলাম, প্যারাগ্রাফ রাইটিং এর স্ট্র্যাটেজি শিখলাম, তারপর হচ্ছে আর কি শিখলাম, এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজি শিখলাম, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন সলভিং। তারপর আমরা কি করব, তারপর দেখো আমাদের হচ্ছে ইউনিট 1 শেষ আলহামদুলিল্লাহ। ইউনিট 1 কমপ্লিট। এখন দেখেন আপনারা, এখন আমাদের কি কাজ, এখন আপনাদের কাজ দিয়ে দিচ্ছি। এখন আপনাদের ইউনিট 1 শেষ হওয়ার সাথে সাথে একটা লাভ দিব না, একটু দেখি। আমাদের হচ্ছে কি ইউনিট 1 শেষ। ইতিমধ্যে আমাদের মাত্র 2টা ক্লাসে ইউনিট 1 শেষ এবং অনেক কিছু কিন্তু তোমরা শিখলা, ঠিক আছে। ভাইয়াকে একটু ফিডব্যাক দিও তোমরা কি কি শিখাইছি তোমাদের, এবং ভাইয়ের পড়ানো ভালো লাগে কিনা, কারণ এটা হচ্ছে আমার প্রথম কোর্স। তো তোমাদের ফিডব্যাক আমার নিতে হবে, এবং আমাদের যে তিতামস এডুকেয়ারের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, ওখানে তোমরা একটু পোস্ট দিয়ে ভাইয়াকে জানাই দিও, ঠিক আছে, বা অন্যকে জানার ট্রাই করো ভাইয়া কিভাবে পড়ায়। এতটুকু তোমাদের কাছে আমার অনুনয়, ঠিক আছে, অনুনয়। ওকে ডান। তারপর দেখো শেষ। তারপরে এবার দেখো, এবার কাহিনী কি, এবার কি কি করতে হবে, কিভাবে পড়বা। একটা ইউনিট
শেষ হলে কিভাবে কি পড়তে হবে তো তার ফুল সামারি লিখে দেওয়া হয়েছে মূল বই বা পিডিএফ থেকে। আমার যে এই পিডিএফ পড়লে আর বই টইয়ের দরকার নাই, সব দেওয়া আছে এবং অর্থ সহ পড়লে ডান। ঠিক আছে, অর্থ সহ প্যাসেজ পড়ে ফেলা, হ্যাঁ বাস পড়ে ফেলা। এবং অবশ্যই পিডিএফ থেকে, পিডিএফ কারণ তাবিজ, এটা হইতেছে পিডিএফ হইতেছে তাবিজ, একেবারে 100% তাবিজ। তারপর আছে মডেল টেস্ট অনুযায়ী প্যাসেজের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন প্র্যাকটিস করা। আগেও বলছি এমসিকিউ এবং শর্ট কোশ্চেন সলভ করা। তারপর প্রতিটি লেসনের সামারি ভালো করে লেখা। ঠিক আছে, প্রতিটি লেসনের সামারি খুব ভালো করে লেখা, তাহলে হচ্ছে ফুল প্যাসেজের আইডিয়াটা তুমি পেয়ে যাবে। তারপরে দেখো তারপরে কি করবা, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম ভালো করে পড়ে ফেলা, কারণ এমসিকিউ তে ভালো করতে পারবা। ঠিক আছে, ভোকাব যদি ভালো থাকে ইনশাআল্লাহ। ওকে ডান। একটা ইউনিট শেষে তোমার হচ্ছে এই 4টা কাজ করে ফেলবা, তাহলে হচ্ছে ওই ইউনিট একেবারে পানি হয়ে যাবে। ঠিক আছে, কেউ তোমাকে কোথাও থেকে কোশ্চেন করে আটকাইতে পারবে না, আর স্যার তো নাই। ঠিক আছে, এইভাবে দেখো। তারপরে এই যে তোমাদের রিমাইন্ডার দিয়ে দিতেছি, হ্যাঁ এই যে চলে আসছে এই সিনথিয়া, মারুফ, তারপরে আফ্রিদি, তারপরে সাফা, তারপর তোমরা আর কে কে আছো, অনেকের নাম মুখস্থ হয়ে গেছে, কিন্তু ক্লাস করো না কেন ভাই? তোমরা কেন ক্লাস করো? তোমাদের এক্সাম দেখো নেক্সট ফ্রাইডেতে ইউনিট 1 এর উপরে এক্সাম, যেখানে থাকবে এমসিকিউ এবং সিকিউ। টোটাল মার্কস থাকবে হচ্ছে কত? 20 মার্কসের এক্সাম নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইউনিট 1 শেষ, সো ইউনিট 1 এর উপরে কোশ্চেন হবে নেক্সট ফ্রাইডেতে এক্সাম। সো বি রেডি ফর দ্য এক্সাম। মার্কস কম পাইলে খবর আছে সবার। এইবার দেখো, এই তো কোশ্চেন। আমাদের ইউনিট 1 তো শেষ। এখন বলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো? আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস তোমরা করছো, সো একটু জানাবা যে আমাদের ক্লাস কেমন লাগলো। কারণ কি, আমাদের ইউনিট 1 পড়া শেষ এবং আমাদের সেকেন্ড পেপারেরও কিন্তু বেসিক গ্রামারের একটা ফুল কমপ্লিট ফর্ম চলে আসছে। ঠিক আছে, আমরা হচ্ছে কি কমপ্লিট করে ফেলছি বেসিক গ্রামার। ঠিক আছে, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমার পেইড ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাকে কাইন্ডলি একটু জানাবেন। ঠিক আছে, আর যারা হচ্ছে এখনো কোর্সে ভর্তি হয় নাই, তারা তো অনেক কিছু মিস করতেছে। ঠিক আছে, অনেক কিছু মিস করতেছে। সো ফ্রেন্ডরা যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চায়, তো এই অফার চলতেছে এই উইকে, সো অফারে থাকতে যেন ভর্তি হয়ে যায়, কাইন্ডলি বলে দিবা সবাইকে। ঠিক আছে, মারুফ হোসেন, জি ভাই ভালো লাগতেছে, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, খুব ধন্যবাদ। তুমি তো মাঝে মধ্যে ক্লাসে আসতেছো, আবার হাওয়া হয়ে যাচ্ছ, ক্লাস করো না। এই সফলতার সন্ধানে তোর খোঁজ নাই কেন? আজকে ক্লাস কি করিস না নাকি? সেই দিন তো ক্লাস করলি সব। ওকে, তারপরে দেখো, তারপরে একটু কথাবার্তা আছে বলে নেই। আমাদের হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য একটা কোর্স চলতেছে, মাত্র 299 টাকা ভর্তি চলতেছে, রিটেন কোর্স। ঠিক আছে, রিএডমিশন রিটেন কোর্স। সো ওখানে চাইলে হচ্ছে তোমরাও ভর্তি হয়ে যেতে পারবা যদি চাও, রিটেনে যদি এক ধাপে এগিয়ে থাকতে চাও। এটা চলতেছে 25 ব্যাচ এবং তোমাদের 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, সো চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে তিতম ভাইয়ের যে বইটা, ঠিক আছে, এটা তো তোমরা অনেকে পাইছো, আর যারা পাও নাই তারা চাইলে অর্ডার করতে পারো। ঠিক আছে, okay my dear students, thank you all my dear students. আমাদের ইউনিট 1 শেষ হলো ফার্স্ট পেপারে। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার হচ্ছে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওইটা হচ্ছে আমাদের কবে হবে, মেবি তোমার বুধবারে, হ্যাঁ ওয়েডনেসডেতে দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে। সো ওই পর্যন্ত সুস্থ থাকবা, সুন্দর থাকবা এবং আজকের ক্লাসটি দেখবা, মাস্ট দেখবা, কারণ আজকে কিন্তু অনেক কিছু পড়ানো হয়েছে। সো একটু মাস্ট দেখবা। আর হচ্ছে যে এইচডব্লিউ গুলো ভাই দিল, ওইগুলো হচ্ছে করে আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জমা দিবা। আর আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এই ইউনিট 1 এর উপরে নেক্সট উইকে এক্সাম। সো সবাই একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। দেখি আর কিছু আছে কিনা, দেখি আর কিছু আছে কিনা, নাকি এখানে শেষ।
সমাপ্তি। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল। ওকে, থ্যাংক ইউ। যারা ক্লাস করছো তাদেরকেও থ্যাংক ইউ, আর যারা ক্লাস করো নাই তাদেরকেও থ্যাংক ইউ। গুড বাই, সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। প্রীতম ভাইয়ের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।